গল্পতেই জব্দ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী অবলম্বনে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য থ্রি স্টুডেন্টস। গল্পের মুখ্য চরিত্রে শার্লক হোমস এবং ওয়াটসন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য থ্রি স্টুডেন্টস। এটি ছিল 1895 সালের তখনকার একটি ঘটনা, যার মধ্যে আমি বিস্তারিতভাবে উল্লেখ করব না। আমাকে এবং শার্লক হোমসকে কিছু সপ্তাহ আমাদের মহান বিশ্ববিদ্যালয়ের শহরে কাটাতে হয়েছিল। সেই সময় ছোট কিন্তু শিক্ষামূলক যে ঘটনাটি আমি এখন বর্ণনা করতে যাচ্ছি তা ঘটেছিল। কলেজ বা অপরাধীকে সঠিকভাবে শনাক্ত করার মতো কোনো জিনিসের বিশদ উল্লেখ করা বিবেচনাহীন এবং আপত্তিকর হবে, তাই যন্ত্রণাদায়ক এই কেলেঙ্কারিকে না প্রকাশ হতে দেওয়াই ভালো। যথাযথ সংযম সহকারে ঘটনাটির বিবরণ দেওয়া যেতে পারে, কারণ এটি আমার বন্ধুর অসাধারণ কিছু গুণাবলীকে উদাহরণ হিসেবে প্রমাণ করে। আমি আমার বিবৃতিতে এমন কোনো শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকব যা ঘটনাগুলিকে কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ করবে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে কোনো সূত্র প্রদান করবে। আমরা সেই সময় লাইব্রেরির কাছাকাছি একটি বাড়িতে থাকতাম। শার্লক এখানে থেকেই একটা বেসিক ইংলিশ চার্টের উপর একটা গবেষণামূলক পরিশ্রমসাধ্য কাজ করেছিল। তবে যতদূর বুঝতে পারি তার এই গবেষণা আমার ভবিষ্যতের লেখাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছিল। একদিন বিকালে হঠাৎ মিস্টার হিল্টন শামস দেখা করতে এসেছিলেন। উনি পেশায় সেন্ট লুকস কলেজের একজন অধ্যাপক। মিস্টার শামস একজন লম্বা চড়া, স্নায়বিক ও একটু উষ্ণ মেজাজের লোক ছিলেন। আমি তার এই রূপ স্বভাবের সঙ্গে পূর্ব পরিচিত ছিলামই, কিন্তু তার এই আজ অনিয়ন্ত্রিত উৎকণ্ঠায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল কিছু একটা গণ্ডগোল হয়েছে। শামস বললেন, নমস্কার মিস্টার হোমস, আমি সেন্ট লুকসের একজন গ্রিক ভাষা প্রফেসর। আমার বিশ্বাস যে মিস্টার হোমস, আপনি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিতে পারবেন। একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেন্ট লুকাসে, আর আমি এই মুহূর্তে সত্যি খুব ভাগ্যবান যে আপনি শহরে রয়েছেন। তা না হলে আমি খুবই বড় ক্ষতির সম্মুখীন হতাম। শার্লক উত্তর দিল, আমি সত্যি এখন খুব ব্যস্ত। আমি কোনোরকমভাবেই নিজের মনোসংযোগ নষ্ট করতে চাই না। আমার মনে হয় আপনার পুলিশে খবর দেওয়া উচিত। না না, এটা একদম অসম্ভব। যখন কোনো আইন একবার লঙ্ঘন করা হয় সেখানে পুনরায় স্থির থাকা একেবারেই অসম্ভব। আর এটা এমন একটা কেস যেখানে কলেজের সম্মানটা জড়িয়ে আছে। কোনো রকম বদনাম চাই না মিস্টার হোমস। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা আপনার শক্তি, আর এই পৃথিবীতে আপনি একমাত্র লোক যিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। বেকার স্ট্রিটের সুখদায়ক পরিবেশ থেকে বঞ্চিত হওয়ার পর শার্লকের মেজাজ উন্নতি হয়নি। তার মনোপযুক্ত ও স্বাচ্ছন্দ্যময় অগোছালো অবস্থার অভাবে ও একজন অস্বস্তিকর মানুষ হয়ে উঠেছিল। অনিচ্ছাকৃত সম্মতিতে কাজ ঝাঁকালো। মিস্টার শামস উত্তেজিত আর তাড়াহুড়ো করে পুরো গল্পটা বর্ণনা করলেন। আমি আপনাকে জিনিসটা ব্যাখ্যা করতে চাই মিস্টার হোমস, যে আগামীকাল ফর্টেস্কু স্কলারশিপ পরীক্ষার প্রথম দিন। আমি সেই পরীক্ষকদের মধ্যে একজন। আমার বিষয় হলো গ্রিক, এবং প্রথম পেপারে একটা অনুবাদ থাকে যেটা গ্রিক থেকে ইংরেজিতে করতে হয়, এবং এই অনুবাদটা ছাত্রদের কাছে সম্পূর্ণরূপে অজানা থাকে। এই অংশটা পরীক্ষা কাগজে প্রিন্টেড অবস্থায় থাকে, আর যদি কোনো পরীক্ষার্থী এটিকে আগে দিয়ে প্রস্তুত করে আসতে পারে তবে এটি স্বাভাবিকভাবেই বিশাল সুবিধা হবে। এই কারণে কাগজটি গোপন রাখতে খুব যত্ন নেওয়া হয়। আজ বিকেলে এই প্রশ্নের একটি প্রুফ প্রিন্টার থেকে এসেছে। অনুবাদের প্রশ্নটি থুসিটাসের একটি অধ্যায়ের অর্ধেক নিয়ে করা হয়েছে। আমাকে এটি খুব সাবধানে পড়তে হচ্ছিল, কারণ অনুবাদের অংশটি একেবারে সঠিক হতে হবে। বিকেল তখন 4:30। তখন আমার কাজ শেষ হয়নি। তখন আমারই এক বন্ধু আমার ঘরে চায়ের প্রস্তাব নিয়ে আসে, তাই সেটাকে আমি আমার ডেস্কের উপর রেখেই চলে আসি।
আর সেই মুহূর্ত থেকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত আমি আমার ঘরে ছিলাম না। আপনি তো জানেন মিস্টার হোমস, আমাদের কলেজের দরজাগুলি হচ্ছে দ্বিগুণ মজবুত। একটি সবুজ বেইজ রঙের ভিতরের দরজা এবং একটি ভারী ওক কাঠের বাইরের দরজা। যখন আমি আমার বাইরের দরজার কাছে পৌঁছলাম, আমি দেখে খানিকটা অবাক হলাম যে এতে একটি চাবি আগে থেকে ঢোকানো আছে। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে আমি আমার চাবিটি সেখানেই রেখে দিয়েছি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি যে না, ওটা ঠিকঠাক জায়গাতেই রয়েছে। যতদূর জানি একমাত্র ডুপ্লিকেট চাবিটি আছে আমার চাকর ব্যানিস্টারের কাছে। কিন্তু ও যে এমন ব্যক্তি যে আমি যাকে 10 বছর ধরে চিনি এবং ও 10 বছর ধরে আমার ঘরে দেখাশোনা করছে, আর যার সততা নিয়ে আমার কোনোরূপ সন্দেহ নেই। আমি বুঝলাম চাবিটি আসলে তারই। আমি চাই কিনা তা জানতে আমার ঘরে প্রবেশ করেছিল সে, আর বের হওয়ার সময় খুবই অসাবধানতার সঙ্গে চাবিটি দরজায় রেখে গেছিল হয়তো। আমার যেটা মনে হলো, তার আমার ঘরে যাওয়াটা অবশ্যই আমার বের হওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই ছিল। অন্য কোনো সময়ে তার এই ভুল খুব বেশি একটা গুরুত্ব পেত না, কিন্তু এই একটি দিনে এটি সবচেয়ে ভয়ঙ্কর পরিণাম ডেকে এনেছে। আমি ঘরে ঢুকে আমার টেবিলের দিকে এক নজরে তাকাতেই বুঝতে পারলাম যে কেউ আমার কাগজপত্র ঘেটেছে। প্রশ্নের প্রুফটি ছিল 3টি লম্বা স্লিপে। আমি সবগুলি একসাথে রেখেছিলাম। এখন দেখি একটি মেঝেতে, একটি জানলার কাছে সাইড টেবিলে, এবং তৃতীয়টি যেখানে ছিল সেখানেই রয়েছে। শার্লক এই প্রথমবার মাথা নাড়ালো। সে বলল, প্রথম পাতা মেঝেতে, দ্বিতীয়টি জানালায়, তৃতীয়টি যেখানে রেখেছিলেন, তাই তো? ঠিক তাই মিস্টার হোমস, আপনি তো যথারীতি আমাকে অবাক করে দিচ্ছেন, কিন্তু আপনি এটা কীভাবে জানলেন? একটু হালকা হেসে শার্লক বলল, আপনি আপনার কথা চালিয়ে যান। এক মুহূর্তের জন্য আমি কল্পনা করেছিলাম যে হয়তো ব্যানিস্টার আমার এই কাগজপত্র পরীক্ষা করার ক্ষমার অযোগ্য কাজটি করেছে, তবে সে তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অস্বীকারও করেছে। এবং অন্য বিকল্পটি ছিল এই যে এই চাবিটিকে দরজায় লাগানো অবস্থায় দেখে, এবং আমি যে ঘরের বাইরে সেটা এক প্রকার আন্দাজ করেই ঘরে ঢুকে পড়ে আমার কাগজপত্র দেখছিল। মিস্টার হোমস, এতে না প্রচুর টাকা জড়িত আছে, কারণ স্কলারশিপটি অত্যন্ত মূল্যবান। একজন অসৎ কেউ তার সহপাঠীদের সুবিধা দিতে এই প্রকার ঝুঁকিটি নিতেই পারে। এই ঘটনায় ব্যানিস্টার খুবই ভেঙে পড়েছিল। সে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল যখন সে জানতে পারে যে আমার ঘরে ঢুকে কেউ কাগজপত্র ঘাঁটাঘাঁটি করেছে। সেই মুহূর্তে তাকে আমি আমার থেকে একটু ব্র্যান্ডি দিলাম, আর আমার ঘরে থাকা একটা চেয়ারে বসিয়ে দিয়ে চলে এলাম। আর তারপর আমি আমার ঘরটি দেখতে থাকলাম ভালো করে, যদি অনুপ্রবেশকারী কিছু সূত্র ছেড়ে যায়। শীঘ্রই দেখলাম যে অনুপ্রবেশকারী তার উপস্থিতির কিছু চিহ্ন রেখে গেছে আমার ঘরে। জানলার কাছে একটা টেবিল আছে আমার, সেই টেবিলের কাছে একটা পেন্সিলের কয়েকটা ছোট ছোট কাটার টুকরো পড়েছিল, যেটা পেন্সিলের মুখ সূচালো করেছে সেটারই প্রমাণ। আর যেই এই কাজটা করুক না কেন, সে যে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, সেটার জন্য যে তার পেন্সিলটি ভেঙে গেছে এবং তাকে আবার নতুন সৃষ্টি সূচালো করতে হয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। এক্সিলেন্ট, শার্লক বলে উঠল। ধীরে ধীরে বুঝতে পারছি যত শুনছেও ততই কেসটার ব্যাপারে ওর আগ্রহ বাড়ছিল। ভাগ্য এটাই স্বপ্ন আপনার মিস্টার সাথে হোমস। আছে বলতে হয়। আমার কাছে একটা নতুন লেখার টেবিল আছে, তার টেবিল ক্লথটি লাল চামড়ার তৈরি। আমি এটা আপনাকে শপথ করে বলতে পারি, এবং ব্যানিস্টারও তাই বলবে, যে এটি সম্পূর্ণরূপে মসৃণ এবং দাগবিহীন ছিল। এখন দেখলাম এতে প্রায় 3 ইঞ্চি লম্বা এবং একটা পরিষ্কার কাটা দাগ রয়েছে। শুধুমাত্র একটি আঁচড় না, বরং একটি কাটা স্পষ্ট দাগ। শুধু এতটাই না যে টেবিলে আমি ছোট বলের মতো কালো মাটি বা কাদার টুকরোও পেলাম, যার মধ্যে করাতের গুড়ি জাতীয় কিছু ছিল। আমি একদম নিশ্চিত যে আমার ঘরে ঢুকে কাগজপত্র ঘাঁটছিল সেই এই সূত্রগুলো ছেড়ে গেছে। মিস্টার হোমস,
ঘরের মধ্যে পায়ের কোনো চিহ্ন ছিল না, আর কোনো প্রমাণও ছিল না যেটা থেকে তাকে ধরা যায়। আমার বুদ্ধি লোপ পেয়ে গেছিল তখন। হঠাৎ করে আপনার কথা আমার মাথায় এলো যে আপনি এই শহরেই আছেন, এবং আমি সরাসরি এসে বিষয়টি আপনার হাতে তুলে দিতে চলে এলাম। আমাকে সাহায্য করুন মিস্টার হোমস। আপনি নিশ্চয়ই আমার সমস্যাটা বুঝতে পারছেন। আমাকে হয় লোকটিকে খুঁজে বের করতে হবে, অথবা এই পরীক্ষাটিকে স্থগিত রাখতে হবে যতক্ষণ না নতুন কোনো কাগজপত্র তৈরি হচ্ছে, এবং এই জিনিসটার ব্যাখ্যা করা একেবারেই অসম্ভব। আর এই কারণে এতে একটি ভীষণ রকম কেলেঙ্কারি তৈরি হবে, যা শুধু কলেজেই না, পুরো বিশ্ববিদ্যালয়টি কালো ছায়া ফেলে আনবে। সব কিছুর উপরে আমি এই ব্যাপারটাকে শান্তি ও সুস্থভাবে মেটাতে চাই। আমি অবশ্যই খুশি এই ব্যাপার নিয়ে খতিয়ে দেখার সুযোগ পেয়েছি, এবং আপনাকে যতটুকু সম্ভব পরামর্শ দিতে পারবো। আমি কেসটি পুরোপুরি আগ্রহহীন নয়। তা কাগজগুলো আপনার কাছে আসার পর কি কেউ আপনার ঘরে এসেছিল? হ্যাঁ, তরুণ ভারতীয় ছাত্র দৌলত রাজ। সে আমার সঙ্গে একই ফ্লোরে থাকে। সে এসেছিল এক্সামের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে আমাকে। যার জন্য তিনি প্রবেশ করেছিলেন? হ্যাঁ। এবং কাগজগুলো আপনার টেবিলে ছিল? আমার বিশ্বাস অনুযায়ী সেগুলো তখন যেইভাবে এসেছিল ওইভাবে গোটানো অবস্থায় রাখা ছিল। কিন্তু সেগুলো দেখে কি প্রুফ বলে চেনা যেত? সম্ভবত। কেউ কি জানতো যে প্রুফগুলো সেখানে থাকবে? প্রিন্টার ছাড়া আর কেউই জানতো না। ব্যানিস্টার কি জানতো? না, অবশ্যই না, তা কেউ জানতো না। ব্যানিস্টার এখন কোথায়? তিনি খুবই অসুস্থ ছিলেন। অনেক বয়স হয়েছে তার, ওই 60-এর কাছাকাছি। আমি তাকে চেয়ারে অসুস্থ অবস্থায় রেখে দিয়ে চলে এসেছি, কারণ আমি তখন আপনার কাছে আসার জন্য তাড়াহুড়ো ছিলাম। আপনি আপনার দরজা খোলা রেখে এসেছিলেন? আমি আসার আগে কাগজগুলোকে একটা গোপন জায়গায় রেখে দিয়ে এসেছি। তাহলে মিস্টার সোমস, এমনটা নয় তো ভারতীয় ছাত্রটি সেটাকে প্রুফ হিসেবে বুঝতে পারেনি? যে মানুষটি করেছে এটা, সে দুর্ঘটনাবশত পেয়ে গেছিল। সেগুলো যে সেখানে ছিল এমনটা না জেনেই। আমারও তাই মনে হয়। আচ্ছা, আমরা ঘুরে আসি। ওয়াটসন, এটা তোমার কেস নয়, মানসিক শারীরিক নয়। ঠিক আছে, আসতে চাইলে এসো। এখন মিস্টার সোমস, আপনার সেবায়। আমাদের মক্কেলের বসার ঘরটিতে পুরনো কলেজের গালিচা দিয়ে মোড়া মেঝে, একটি দীর্ঘ নিচু জালযুক্ত জানলা দিয়ে সেখানে খুব সহজেই যাওয়া যায়। একটি গথিক খিলানযুক্ত দরজা, একটি ক্ষয়ধরা পাথরের সিঁড়ি নিয়ে যাওয়া যায়। নিচতলায় ছিল টিউটরের ঘর, উপরে ছিল 3টি ছাত্র, প্রতিটি তলায় একজন করে। আমাদের আসল সমস্যার পৌঁছানোর আগেই ইতিমধ্যেই অনেকটাই গধূলির অন্ধকারের মতো হয়ে গেছে। শার্লক থামল এবং জানলাটির দিকে গভীরভাবে তাকালো। তারপর সে কাছে গেল, তার পায়ের আঙুলে দাঁড়িয়ে সারসের মতো করে গলাটা বাড়িয়ে ঘরের দিকে তাকালো একবার। তিনি অবশ্যই দরজা দিয়ে প্রবেশ করেছেন। এখানে একটি জানালা ছাড়া আর অন্য কিছু খোলা নেই। শার্লক অত্যন্ত নিজের অভিজ্ঞতার সঙ্গে এই কথাটা বলে উঠল। ডিয়ার মি, ঠিক আছে, এখানে যদি কিছু দেখার না থাকে তবে আমাদের ভিতরে যাওয়া উচিত। অধ্যাপক মশাই বাইরে দরজাটি খোলার জন্য তালা খুললেন এবং আমাদের তার ঘরে নিয়ে গেলেন। আমরা যতক্ষণে প্রবেশদ্বারে এসে দাঁড়ালাম ততক্ষণে শার্লকের কার্পেটটির পরীক্ষা শেষ। আমি দুঃখিত, এখানে কোনো চিহ্নও নেই। এরকম শুকনো দিনে কোনো কিছু আশা করা কঠিন। আপনার কর্মচারী মনে হয় এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনি বলেছিলেন তাকে একটি চেয়ারে রেখেছিলেন। সেটা কোন চেয়ার? ওই জানলার পাশে। বুঝতে পারছি, এই ছোট টেবিলের কাছে। এখন আপনি ভিতরে আসতে পারেন। আমি কার্পেটের পর্যবেক্ষণের কাজ শেষ করেছি। প্রথমে ছোট টেবিলটি নিয়ে আসি। অবশ্য কি ঘটেছে তা খুব স্পষ্ট। লোকটি প্রবেশ করে এবং কাগজগুলি সেন্টার টেবিল থেকে একের পর এক পাতা করে নিয়েছিল। তিনি এগুলি জানালার টেবিলের কাছে নিয়ে গিয়েছিলেন, কারণ সেখান থেকে তিনি দেখতে পারতেন আপনি লন পার হচ্ছেন কিনা।
এবং পালাতে পারতেন। আসলে তিনি পারেননি, কারণ আমি পাশের দরজা দিয়ে প্রবেশ করেছিলাম। উফ, সবচেয়ে ভালো এটা। যাই হোক, এটা আপনার সঠিক সময়ই মনে পড়েছে। আমাকে 3টি স্ট্রিপ দেখান। কোনো আঙুলের ছাপ নেই। না, আচ্ছা, যে ব্যক্তি ঢুকেছিলেন তিনি প্রথমে এটি নিয়ে গিয়েছিলেন এবং এটি কপি করেছিলেন। প্রতিটি সম্ভাব্য শর্ট ট্রিক্স ব্যবহার করে এটি করতে তার কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট? কম নয় এর। তারপর তিনি এটি নিচে ফেলে দিয়েছিলেন এবং তাড়াহুড়ো করে, কারণ তার কাছে সময় ছিল না, কাগজগুলি পুনরায় সাজানো, যা আপনাকে বলবে যে তিনি এখানে ছিলেন। আপনি বাইরের দরজা দিয়ে প্রবেশ করার সময় কোনো তাড়াহুড়ো পায়ের শব্দ শুনতে পাননি? না, আমি তা বলতে পারছি না। আচ্ছা, তিনি এত তাড়াহুড়ো করে লিখেছিলেন যে তার পেন্সিলটি ভেঙে গিয়েছিল, এবং যেমন আপনি দেখছেন এটি আবার ধারালো করতে হয়েছিল। এটাই বেশ ইন্টারেস্টিং, ওয়াটসন। পেন্সিলটি সাধারণ নয়, এটি সাধারণের চেয়ে বড়, নরম সীসা দিয়ে তৈরি। বাইরের দিকটি ডার্ক ব্লু রঙের ছিল। নির্মাতার নামটি সিলভার রঙের অক্ষরে প্রিন্টেড ছিল এবং বাকি অংশটি প্রায় 1.5 ইঞ্চি লম্বা। মিস্টার সোমস, এরকম একটি পেন্সিল খুঁজে বের করুন এবং আপনার এই লোক পাওয়া যাবে। যদি আমি বলি যে তার কাছে একটা বড় এবং খুব ভোঁতা ছুরি আছে, এটি আপনাকে অতিরিক্ত সাহায্যও করবে। মিস্টার সোমস শার্লকের মুখে এই ইনফরমেশনগুলো পেয়ে অত্যন্ত অমায়িক হয়ে উঠলেন। তিনি বললেন, আমি অন্য পয়েন্টগুলোকে লক্ষ্য করতে পেরেছি, কিন্তু সত্যি বলতে এই দৈর্ঘ্যের ব্যাপারে। শার্লক একটি ছোট্ট পেন্সিলের কাটা অংশ তুলে নিয়ে ধরে এবং একটি পরিষ্কার কাঠের স্থান দেখালো আমাদেরকে। আপনি দেখছেন? না, তবু এখন আমার ভয় করছে মিস্টার হোমস। আমার শোবার ঘরে। ওয়াটসন, আমি সবসময় তোমার উপরে অন্যায় করেছি, কিন্তু সাথে এখানে অন্যরাও আছেন। এই এন কি হতে পারে? এটি একটি শব্দের শেষ। আচ্ছা সোমস, আপনি জানেন যে জন ফেবার সবচেয়ে সাধারণ পেন্সিল নির্মাতার নাম? এটি কি স্পষ্ট নয় যে এখানে পেন্সিলটি ঠিক ততটুকু বাকি রয়েছে যতটা সাধারণত জননের পরে থাকে? যেই ব্যক্তি ঢুকেছিল সে বৈদ্যুতিক আলোর পাশে থাকা ছোট টেবিলটির উপর রাখল। আমি আশা করেছিলাম যে তিনি যে কাগজে লিখেছিলেন তা যদি নিতান্তই পাতলা হয় তবে তার কিছু চিহ্ন এই পালিশ করা পাতাটির উপর আসতে পারে। না, তবু এখানে আমি কিছুই দেখছি না। আমার মনে হয় এখান থেকে আর কিছু জানার নেই। এখন সেন্টার টেবিলের দিকে আসুন। আমার অনুমান মতে এটাই হচ্ছে সেই ছোট পেলেটটি যেখান থেকে কালো রঙের ভারী কিছু, যেটা আপনি আমাকে বলেছিলেন। আমার অনুমান সেটা পিরামিড আকৃতির এবং ফাঁপা। আপনি যেমন বলছেন এতে কিছু কাঠের গুঁড়োও রয়েছে বলে মনে হচ্ছে। আহা, এটি বেশ আকর্ষণীয়। এবং কাঁটাটি যে একটি প্রকৃত ছিঁড়ে যাওয়া সেটাও। এটি একটি পাতলা স্ক্র্যাচ দিয়ে শুরু হয়েছিল এবং একটি খাঁজ কাটা গর্তে গিয়ে শেষ হয়েছে। আমি আপনার উপর এই কেসটি আমার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য কৃতজ্ঞ মিস্টার সোমস। আচ্ছা, এই দরজাটি কোথায় যায়? আমার শোবার ঘরে। আপনি কি আপনার ঘরে ঢুকে আপনার মতো অনুসন্ধানের পর এই ঘরে ঢুকেছিলেন? না, সরাসরি আপনার কাছে গেছিলাম। আমি একটু ঘুরে দেখতে চাই ঘরটা। কি চমৎকার পুরনো ধাঁচের ঘর। আপনি দয়া করে 1 মিনিট অপেক্ষা করবেন যতক্ষণ না আমি মেঝেটি পরীক্ষা করি। হোমস যখন পর্দা সরালো আমি লক্ষ্য করলাম তার অবস্থানে কিছুটা দৃঢ়তা এবং সতর্কতা ছিল।
যা একটি জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নির্দেশ করছিল। প্রকৃতপক্ষে পর্দা সরানোর পর দেখা গেল শুধু 3টে বা 4টি স্যুট একটি শাড়িতে ঝুলছে। শার্লক ফিরে দাঁড়ালো এবং হঠাৎ মেঝেতে ঝুঁকে, আরে এটা কি? শার্লক বলে উঠল। টেবিলের উপরে দেখা আমাদের সেই পিরামিডের মতো বস্তুটি, শার্লক ওটাকে তুলে হাতের তালুতে রেখে ভালো করে দেখতে লাগলো। আপনার অনাগত অতিথি তো বসার ঘরের সঙ্গে শোয়ার ঘরেও নিজের চিহ্ন রেখে গেছে মিস্টার সোমস। এখানে তিনি কি জন্য? আমার মনে হয় এটি যথেষ্ট স্পষ্ট। আপনি অপ্রত্যাশিত পথে ঘরে ফিরে এসেছিলেন এবং তাই তিনি আপনার দরজায় পৌঁছানো পর্যন্ত কোনোরূপ সতর্কবার্তা পাননি। এই অবস্থায় তিনি কি করতে পারেন? তাকে ধরিয়ে দিতে পারে এমন জিনিসগুলো তুলে নিয়ে তিনি শোয়ার ঘরে চলে এসেছিলেন। আশ্চর্য মিস্টার হোমস, আপনি কি তবে বলতে চান যে আমি যখন ওই ঘরে ব্যারিস্টারের সঙ্গে কথা বলছিলাম তখন লোকটি অপরাধীর মতো আমার ঘরে লুকিয়েছিল, যাতে আমরা কিছু বুঝতে না পারি? আমার তো তাই মনে হচ্ছে। মিস্টার হোমস, নিশ্চয়ই এটা ছাড়া আর অন্য কোনো বিকল্প পদ্ধতি আছে। আমি জানি না আপনি আমার শোবার ঘরের জানালাটি লক্ষ্য করেছেন কিনা। 3টি আলাদা আলাদা বড় বড় জানলা, এবং একটা মানুষের প্রবেশ করার জন্য এটা যথেষ্ট ছোট কি? ঠিক তাই। এটি বাইরে উঠোনের সঙ্গে একটি বিশেষ কোণে আংশিক অদৃশ্য থাকে। লোকটি সেখান দিয়ে প্রবেশ করতে পারে এবং শোবার ঘর দিয়ে যাওয়ার সময় চিহ্ন রেখে যেতে পারে নিজের, এবং অবশেষে দরজা খোলা দেখে সেই পথ দিয়ে পালিয়েও যেতে পারে। শার্লক বিরক্ত হয়ে মাথা নাড়ালো। শামস ইতস্তত করলেন। শার্লক বলে উঠল, আসুন প্র্যাকটিক্যালভাবে চিন্তাভাবনা করি আমরা। আমি বুঝতে পারছি যে আপনার বলা মতো যারা এই সিঁড়ি ব্যবহার করা 3জন ছাত্র আছে এবং তাদের আপনার দরজার পাশ দিয়েই যাওয়া আসা করার অভ্যাস আছে। হ্যাঁ, আছে। এবং তারা সবাই কি এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ওই 3জন ছাত্রের মধ্যে আপনার কাউকে কি অন্যদের থেকে বেশি সন্দেহ করার কোনো কারণ আছে? এটা খুবই জটিল প্রশ্ন মিস্টার হোমস। প্রমাণ ছাড়া তো কাউকে সন্দেহ করতে পারি না। সন্দেহ? ঠিক আছে, সেটাই শুনে নেওয়া যাক। প্রমাণের দিকে তাকানোর দায়িত্ব আমার। তাহলে আমি আপনাকে সেটা সংক্ষেপে বলছি। 3জন ছাত্রের স্বভাব চরিত্রের সম্পর্কে। 3জনের মধ্যে সবার নিচের ঘরে থাকে গিলক্রিস্ট। তিনি একজন ভালো ছাত্র এবং অ্যাথলেট। কলেজের রাগবি টিম এবং ক্রিকেট টিমে খেলে। হার্ডলস এবং লং জাম্পের জন্য অলরেডি সে পুরস্কার পেয়েছে। সে একজন ভালো আর সাহসী লোক। তার বাবা ছিল কুখ্যাত জাভেদ গিলক্রিস্ট, যিনি রেসের মাঠে নিজেকে ধ্বংস করেছিলেন। এই স্কলারটিকে তিনি খুবই গরিব অবস্থায় রেখে গিয়েছিলেন, কিন্তু সে পরিশ্রমী এবং উদ্যমী, আর সে ভালো করবেই। 3য় তলায় বসবাস করে দৌলত রাজ। উনি একজন ভারতীয়, কিন্তু শান্ত রহস্যময় লোক, যেমনটা বেশিরভাগ ভারতীয়রাই হন। যদিও তিনি পড়াশোনায় খুবই ভালো, যদিও গ্রিক ভাষায় তার দুর্বলতা আছে, যদিও তিনি প্রচণ্ড ধীর স্থির ও খুবই নিয়মমাফিক কাজ করেন। এবং তার উপরের তলে থাকেন মাইলস ম্যাকলরেন। তিনি যে কোনো কাজে নিজের প্রতিভার পরিচয় রাখে ঠিকই, তবে তার একটা প্রচণ্ড রকম নেগেটিভ পয়েন্ট হচ্ছে তিনি খুব অস্থির, বদমেজাজি এবং নীতিহীন। প্রথম বর্ষে একবার কী কারণে কলেজ থেকে প্রায় বহিষ্কৃত হচ্ছিলেন। উনি একেবারে ওনার নিজের অলসতা প্রদর্শন করেছে পরীক্ষার আগে। তবে ঠিক আজকে দেখলাম উনি খুবই চিন্তিত পরীক্ষা নিয়ে। তাহলে আপনি কি তাকে সন্দেহ করেছেন? আমি এতটা সঠিকভাবে কিছুই বলতে পারবো না, কিন্তু এই 3জনের মধ্যে ওনার সম্ভাবনাই সব থেকে কম। একদম। এখন মিস্টার শমস, তাহলে চলুন আপনার চাকর ব্যানিস্টারের সাথে দেখা করা যাক। ব্যানিস্টার, আমরা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এই বিষয়টি নিয়েই তদন্ত করতে এসেছি। হ্যাঁ স্যার। আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি দরজায় চাবি লাগিয়ে রেখে গিয়েছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কখন ঘরে প্রবেশ করেছিলেন? প্রায় 4:30টায়। এটি মিস্টার শ্যামস চা পান করার সময়। আপনি কতক্ষণ থাকলেন? যখন দেখলাম তিনি অনুপস্থিত, তখনই আমি ফিরে গেলাম। আপনি কি টেবিলের উপর এই কাগজগুলো দেখেছিলেন? না স্যার, অবশ্যই না।
তাহলে আপনি কিভাবে দরজায় চাবি লাগিয়ে রেখে চলে গেলেন? কোনো মানুষ ছিল না স্যার। আচ্ছা, বাইরের দরজায় কি স্প্রিং লক আছে? হ্যাঁ স্যার। খুব ভালো। এখন মিস্টার সোমস, আপনার অনুমতি থাকলে আমরা কি কিছুক্ষণ আপনার বাড়িতে একটু হাঁটাহাঁটি করতে পারি? 3টে হলুদ আলো আমাদের উপর জ্বলে উঠে ঘর ভরিয়ে দিল। ডলাট্রাস, যিনি ভারতীয় ছাত্র, তার কালো ছায়া হঠাৎই তার পর্দায় দেখা দিল। সে দ্রুত তার ঘরের ভিতরে হাঁটাহাঁটি করছিল। এই দিকের ঘরগুলি হচ্ছে কলেজের সবথেকে পুরনো ঘর, এবং এখানে ভিজিটারদের ঘুরে বেড়ানোটা খুব একটা অস্বাভাবিক নয়। আসুন, আমি নিজেই আপনাদের নিয়ে যাব। দয়া করে আমার নাম ওদের সামনে বলবেন না এখন। যখন আমরা গিলক্রিস্টের দরজায় কড়া নাড়লাম, একজন লম্বা ফ্যাকাশে সোনালি চুলের রোগা পাতলা যুবক দরজাটি খুলল এবং আমাদের দিকে একবার তাকিয়ে আমাদের ভেতরে স্বাগত জানালো। ভিতরে সত্যিই কিছু কৌতূহল জাগানোর মতো মধ্যযুগীয় ঘরোয়া আর্কিটেকচার ছিল। শার্লক এতটাই মুগ্ধ হলো যে ও এটা তার নোটবুকে আঁকতে বসলো। হঠাৎ তার পেন্সিল ভেঙে গেল। ঘরের বর্তমান মালিক মানে গিলক্রিস্টের কাছ থেকে একটি ধার নিল সে, এবং শেষমেশ নিজের পেন্সিলকে ধার দিতে একটি ছুরি ধার করতে হলো শার্লককে। একই অদ্ভুত ঘটনা ঘটল ভারতীয়র ঘরেও। একটু চুপচাপ ছোট টিকালো নাকের লোক, যিনি আমাদেরকে সন্দেহজনক দৃষ্টিতে দেখছিলেন এবং স্পষ্টতই খুশি হলেন যখন হোমসের স্থাপত্য অধ্যয়ন শেষ হলো। আমি দেখতে পেলাম না যে এই দুজনের ক্ষেত্রে শার্লক আসল অপরাধীকে খোঁজার জন্য কোনো সূত্র পেয়েছে কি না। শুধুমাত্র তৃতীয় ক্ষেত্রে আমরা ব্যর্থ হলাম। দরজার বাইরে কড়া নাড়ার পরেও দরজা খোলেনি সে। উল্টে ভেসে এলো দরজার ওপাশ থেকে গালিগালাজ। আমি জানতে চাই না কি বাইরে, আপনারা যেখানেই যান, আগামীকাল আমার পরীক্ষা এবং আমি কারোর দ্বারা বিভ্রান্ত হতে চাই না। মিস্টার শামস বললেন, বড্ড ডকচলা স্বভাবের মানুষ ইনি। আপনি কি তার সঠিক উচ্চতা বলতে পারবেন? আসলে মিস্টার হোমস, আমি সেটা তো কিছুই বলতে পারবো না তেমন। তবে এটা বলতে পারি, উনি হচ্ছেন ভারতীয় ছাত্রটির চেয়ে লম্বা, কিন্তু গিলক্রিস্টের মতো অতটা লম্বা না। আমার ধারণা এই 5 ফুট 6 ইঞ্চি হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন মিস্টার সোমস, আপনাকে এখন শুভরাত্রি জানাই। মিস্টার তাহলে হোমস, আপনি কি সত্যি আমাকে এইভাবে হঠাৎ ছেড়ে চলে যাচ্ছেন? আপনি কি এই পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারছেন না? আগামীকাল পরীক্ষা, আজ রাতেই আমাকে কিছু না কিছু একটা করতে হবে। এই পরীক্ষা আমি কিছুতেই হতে দিতে পারি না, কারণ এখানে একটি পেপারের সঙ্গে অবৈধভাবে হস্তক্ষেপ করা হয়েছে। আজকের মধ্যে আমাকে এই পরিস্থিতি মোকাবিলা করতেই হবে। আপনাকে এটি যেমন আছে তেমনই রাখতে হবে। আমি আগামীকাল সকালে আসব এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সম্ভবত আমি তখন কিছু পদক্ষেপের প্রস্তাব দিতে পারবো। এর মধ্যে আপনি কিছু পরিবর্তন করবেন না, একদম কিছুই করবেন না। ঠিক আছে মিস্টার হোমস। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমরা অবশ্যই আপনার সমস্যার কোনো না কোনো সমাধান করব। আমি এই কালো মাটি এবং পেন্সিলের কাটা অংশটি সঙ্গে নিয়ে যাচ্ছি। বিদায় এখন। যখন আমরা উঠোনের অন্ধকারে ছিলাম, তখন আবার আমরা জানলার দিকে তাকালাম। ভারতীয় ছাত্রটি তখন তার ঘরে হাঁটছিল, অন্যরা অদৃশ্য ছিল। ওয়াটসন, তুমি কি মনে করো? শার্লক জিজ্ঞাসা করলো যখন আমরা মেন রোডে বের হলাম। থেকে উপরে যে লোকটি ছিল ওকেই আমি এগিয়ে রাখবো, কারণ ওর আগের রেকর্ডটি বড্ড খারাপ। আর আরেক দিক থেকে বলতে গেলে ওই ভারতীয় লোকটিকেও আমি সে কেন নিজের ঘরে সবসময় হাঁটাহাঁটি করে? তাতে অবাক হওয়ার কিছু নেই, অনেকেই এভাবে পড়া মুখস্থ করার চেষ্টা করে। কিন্তু সে তো আমাদের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। যদি তুমি পরের দিন এমন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যে সেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান, তখন অনেক অচেনা লোক তোমার সামনে এসে পড়লে তুমিও হয়তো একইভাবে তাকাতে। না, আমি এতে কিছুই দেখছি না। পেন্সিল আর ছুরিগুলো সবই সন্তোষজনক, কিন্তু ওই লোকটি আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। কে? ব্যানিস্টার, সেই চাকর। এই ব্যাপারে তার ভূমিকা কি? আমার তো তাকে একদম সৎ মানুষ বলে মনে হয়েছে। আমারও তাই মনে হয়েছে, কিন্তু এটাই তো চিন্তার বিষয়, কেন একজন একদম সৎ মানুষ? ঠিক আছে, এখানে একটি বড় স্টেশনারি দোকান আছে,
আমাদের অনুসন্ধান এখান থেকেই শুরু করব। শহরে বড়সড় স্টেশনারি দোকান মাত্র 4টি ছিল, আর প্রতিটিতেই শার্লক তার পেন্সিলের টুকরোগুলো দেখিয়ে উঁচু দাম প্রস্তাব করল একই রকম একটি খুঁজে বের করার জন্য। সবাই একমত ছিল যে এটা অর্ডার করা যেতে পারে, কিন্তু এই আকারের পেন্সিল সাধারণত মজুদে থাকে না। শার্লককে তার ব্যর্থতায় হতাশ বলে মনে হয় না, বরং কাজ ঝাঁকিয়ে একটু হেসে নিজের পরাজয় স্বীকার করল। ডিয়ার ওয়াটসন, কোনো লাভ নেই ওতে। এই সব থেকে ভালো সেরা ক্লুটি মিলতে গিয়েও মিলল না। কিন্তু সত্যি আমার খুব বেশি সন্দেহ নেই যে আমরা এটা ছাড়াই যথেষ্ট প্রমাণ তৈরি করতে পারবো। আরে ওয়াটসন, 9টা বাজে। মালকিন পই করে বলেছিল 7:30টায় কড়াইশুঁটি রেডি থাকবে। তোমার এই সর্বনেশের তামাক আর এই অসময়ে খাওয়া দাওয়া করার জন্য কোন দিন না বাড়ি ছাড়া হই। তোমার এই অধঃপতনের অংশীদার আমাকেও হতে হবে, তবে অবশ্যই নার্ভাস প্রফেসর, অসাবধান চাকর আর এই 3 অদ্ভুত ছাত্রের সম্মিলিত সমস্যার সমাধান করার আগে নয়। শার্লক সেদিন আর বিষয়টি নিয়ে তেমন কোনো উচ্চবাচ্চা করেনি, যদিও আমাদের দেরি করে ডিনার খাবার পর সে দীর্ঘ সময় ধরে চিন্তায় মগ্ন ছিল। যখন আমি সবেমাত্র বাথরুমের কাজ শেষ করেছি, ওয়াটসন, শার্লক বলল, এবার আমাদের সেন্ট লুকসে যাওয়ার সময় এসেছে। তোমার কি প্রাতরাশ ছাড়া চলবে? অবশ্যই। হোমস কিছু নিশ্চিত না জানা পর্যন্ত ভয়ানক অস্থির থাকবে। তোমার কাছে কি কিছু নিশ্চিতভাবে বলার আছে? আমার তো তাই মনে হয়। আচ্ছা, তুমি কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছো? ডিয়ার ওয়াটসন, আমি রহস্যটির সমাধান করে ফেলেছি। কিন্তু তুমি কি আর কোনো নতুন প্রমাণ পেয়েছো? আহা, আমি সকাল 6টায় ঘুম দিয়ে উঠেছি এমনি না। আমি বিগত 2 ঘন্টা পরিশ্রম করে এবং অন্তত 5 মাইল পথ হেঁটেছি কিছু প্রমাণ পাওয়ার জন্যই। এটা দেখো। সে তার হাত বাড়িয়ে দিল। তার তালুতে 3টি ছোট কালো মাটির পিরামিড ছিল। কেন শার্লক, তোমার কাছে তো গতকাল 2টোই ছিল। এটা দেখো, এবং আজ সকালে আরও একটি। এটা ন্যায্য যুক্তি যে নম্বর 3 পাওয়া গেছে, সেখান থেকেই নম্বর 1 ও 2 এসেছে। কি বলো ওয়াটসন? আচ্ছা এসো, সোমসের চিন্তা দূর করি। যখন আমরা সেই দুর্ভাগ্যর প্রফেসরটিকে খুঁজে পেলাম, তিনি তার চেম্বারে প্রচণ্ড উত্তেজনায় ছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই পরীক্ষা শুরু হবে। সে এই ঘটনাটি সবার সামনে আনবে, না যে লোকটি এরকম অপরাধমূলক কাজ করেছে তাকে এই মহান মূল্যবান স্কলারশিপের পরীক্ষায় বসতে দেবে? তার মানসিক উত্তেজনা এতটাই বেশি ছিল যে সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, এবং সে 2 হাত বাড়িয়ে শার্লকের দিকে ছুটে আসলো। ধন্যবাদ মিস্টার হোমস যে আপনি এসেছেন এখানে। আমি ভেবেছিলাম হয়তো আপনিও হতাশায় হাল ছেড়ে দিয়েছেন। আমি কি করব এখন মিস্টার হোমস? পরীক্ষাটি এখন কি করে হবে? হ্যাঁ, পরীক্ষা অবশ্যই হোক। কিন্তু এই অপরাধী, সে এই পরীক্ষায় বসবেও না। আপনি তাকে চেনেন? আর তাই মনে হয়। যদি এই বিষয়টি জনসমক্ষে না আসে, তাহলে আমাদের কিছু ক্ষমতা নিতে হবে এবং নিজেদের একটি ছোট আদালত, যেখানে অপরাধীর বিচার হবে, এমনভাবে গড়ে তুলতে হবে। সোমস, আপনি এখানে বসুন। ওয়াটসন, তুমি এখানে। আমি মাঝের আর্ম চেয়ারটি নেব। আমি মনে করি আমরা এখন যথেষ্ট ভয়ঙ্কর দেখতে হয়েছি যে অপরাধীর বুকে ভয় সৃষ্টি করতে পারি। দয়া করে ঘন্টা বাজান। ব্যারিস্টার প্রবেশ করলো এবং আমাদের বিচারকের মতো চেহারা দেখে স্পষ্টভাবে অবাক এবং ভয় পিছিয়ে গেল। এখন ব্যারিস্টার, দয়া করে আমাদেরকে গতকালের ঘটনার সত্যিটা বলুন তো। আমি আপনাকে সব কিছুই বলেছি স্যার। যোগ করার কিছুই নেই? কিছুই না স্যার। আচ্ছা, তবে আমি কিছু প্রস্তাব করতে চাই আপনাকে। আপনি যখন গতকাল ওই চেয়ারে বসেছিলেন, তখন কি আপনি এমন কোনো জিনিস লুকানোর জন্য বসেছিলেন যা দেখিয়ে দিতে পারতো কে ওই ঘরে ছিল? না স্যার, অবশ্যই না। শুধু একটি প্রস্তাব। আমি খোলাখুলি স্বীকার করছি যে আমি এটি প্রমাণ করতে অক্ষম, তবে এটা যথেষ্ট সম্ভাব্য মনে হয়। যেহেতু মিস্টার সোমসের পিঠ ফিরে গেছিল আপনাকে বসাতে গিয়ে, তখন সেই সুযোগটা তৈরি করে দিয়েছিলেন যাতে শোয়ার ঘরে যে লুকিয়ে আছে তাকে দিতে পারেন। কোনো মানুষ ছিল না স্যার। এটি দুঃখজনক ব্যারিস্টার। এখনো পর্যন্ত আপনি হয়তো সত্য বলেছেন, কিন্তু
এখন আমি জানি যে আপনি মিথ্যে কথা বলছেন। লোকটির মুখ বিষণ্ণ হয়ে গেল। আসুন আসুন ব্যারিস্টার। না স্যার, কেউ ছিল না। অতএব আপনি আমাদের আর কোনো তথ্য দিতে পারবেন না। দয়া করে ঘরে থেকে যান আর শোয়ার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ান। এখন মিস্টার সোমস, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে গিলক্রিস্টের ঘরে যান এবং তাকে আপনার ঘরে ডেকে আনুন। এক মুহূর্ত পর প্রফেসর ফিরে এলেন এবং তার সঙ্গে তার ছাত্রটিকে নিয়ে এলেন। তিনি একজন সুঠাম চেহারার মানুষ ছিলেন, লম্বা, সপ্রতিভ এবং চটপটে। তার পদক্ষেপ ছিল ঝরঝরে এবং মুখটি ছিল খোলামেলা ও মনোরম। তার উদ্বিগ্ন নীল চোখ আমাদের প্রতিটির দিকে তাকালো এবং অবশেষে দূরের কোণে থাকা ব্যানিস্টারের দিকে চরম হতাশায় অভিব্যক্তি নিয়ে থামল। দরজাটা বন্ধ করুন, শার্লক বলল। এখন মিস্টার গিলক্রিস্ট, এখানে আমরা সবাই একাই আছি এবং আমাদের মধ্যে যা কিছু বলা হবে তা কেউ জানবে না। আমরা একে অপরের সাথে সম্পূর্ণ খোলামেলা থাকতে পারি। আমরা জানতে চাই মিস্টার গিলক্রিস্ট, আপনি একজন সৎ মানুষ হয়ে কিভাবে গতকালের মতো একটি কাজ করতে পারলেন? হতভাগ্য যুবকটি পিছিয়ে গেল এবং ব্যানিস্টারের দিকে এক দৃষ্টিতে ভয় ও ভৎসনার দৃষ্টি নিক্ষেপ করল। না না মিস্টার গিলক্রিস্ট স্যার, আমি একটি কথাও বলিনি, একটিও কথা বলিনি। না, কিন্তু আপনি এখন বলেছেন। শার্লক বলে উঠল। সুতরাং মিস্টার গিলক্রিস্ট, আপনি দেখতে পাচ্ছেন যে ব্যানিস্টারের কথার পর আপনার অবস্থা বেশ হতাশাজনক। এখন আপনার একমাত্র সুযোগ যে আপনি আমাদের কাছে স্বীকারোক্তি দিন। এক মুহূর্তের জন্য গিলক্রিস্ট তার হাত তুলে নিজের বিকৃত মুখমণ্ডলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। পরের মুহূর্তে সে টেবিলের পাশে হাঁটু গেড়ে বসে তার মুখটি তার হাত দিয়ে ঢেকে তীব্রভাবে কান্নায় ভেঙে পড়ল। আসুন আসুন, দয়ালু স্বরে শার্লক বলে উঠল। ব্যানিস্টার তার শুকনো ঠোঁট চাটল। আসুন আসুন। মানুষ মাত্রেই ভুল করে এবং অন্তত কেউ আপনাকে নির্মম অপরাধী হিসাবে অভিযুক্ত করতে পারবে না। হয়তো আপনার জন্য এটি সহজ হবে যদি আমি মিস্টার সোমসকে বলি কি ঘটেছিল এবং আপনি আমাকে সঠিক পথে সংশোধন করতে পারেন। আমি কি বলবো? আচ্ছা আচ্ছা, উত্তর দেওয়ার জন্য কষ্ট করবেন না। শুনুন এবং দেখুন যে আমি আপনার বিরুদ্ধে ভুল কিছু বলছি কি। ঘটনার সূত্রপাত সেই মুহূর্ত দিয়ে যেই মুহূর্তে মিস্টার সোমস আমাকে বলেছিলেন যে এই পেপার যে ওনার ঘরে রয়েছে এই ব্যাপারে কেউ জানে না, এমনকি ব্যানিস্টারও না। ঠিক সেই মুহূর্তে গোটা ঘটনার একটা প্রতিচ্ছবি আমার মনের মধ্যে ফুটে ওঠে। এখানে প্রিন্টারকে অবশ্যই ব্যাড দেওয়া যেতে পারে, কারণ ওনার অফিসে বসে পরীক্ষার পেপারগুলো চেক করেছিলেন। ভারতীয় ছাত্রটিকেও আমি কখনোই ভাবিনি। সত্যি প্রুফগুলো যদি গোটানো অবস্থাতেও থাকে ব্যাপার, তাহলে যে যেদিন পেপারগুলো টেবিলের উপর থাকবে সেই দিনই কেউ ঘরে ঢোকার সাহস দেখাবে। ঠিক আছে, আমি বাদ দিলাম এটা, কিন্তু যে ব্যক্তি ঘরে প্রবেশ করেছিল সে জানতো ঘরে পেপারটি রয়েছে। এখানে প্রশ্ন আসছে, সে কি করে জানতো এটা? এটা তো কারোরই জানার কথা না। যখন আমি আপনার ঘরের কাছে পৌঁছে আপনার জানালাটি পরীক্ষা করছিলাম, আপনি আমাকে মজার ছলে নিয়েছিলেন, কারণ আপনার মনে হয়েছিল আমি এমন একটি সম্ভাবনার কথা চিন্তাভাবনা করছি যেখানে একজন ব্যক্তি নিজেকে দিনের আলোয় সবার চোখের সামনে দিয়ে, যেখানে তার উল্টো দিকের আছে এমন এক জায়গা দিয়ে আপনার ঘরে প্রবেশ করবে। সত্যি বলতে এই ধারণা ছিল অসম্ভব। আমি দেখেছিলাম একটা মানুষ কতটা লম্বা হলে সেন্টার টেবিলের উপর কি কাগজপত্র আছে সেটা দেখতে পারে। আমার উচ্চতা কমপক্ষে 6 ফুট, সুতরাং আমি এটি প্রচেষ্টার সঙ্গে ঠিক করে ফেলতাম। এর চেয়ে কম উচ্চতার কেউ হলে সুযোগ পেত না। অতএব আপনি আবার বুঝতে পারছেন কেন আমি 3 জনের উচ্চতার দিকে বেশি করে নজর দিয়েছিলাম। 3 জনের মধ্যে কেউ যদি আমার দিয়ে বেশি উচ্চতার হতো তাহলে সেই সব থেকে বেশি সন্দেহভাজন। এই ঘরে প্রবেশ করা মাত্রই আপনি সাইড টেবিলের ব্যাপারে আমাকে বেশি করে আস্থাভাজন করলেন। তবে এই সেন্টার টেবিলের বিষয়ে আমি কিছুই করতে পারিনি যতক্ষণ না আপনি বললেন গিলক্রিস্ট একজন লং জাম্পার। সেই মুহূর্তে গোটা বিষয়টি আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল।
আর আমার আরও কিছু প্রমাণের দরকার ছিল, যেটা আমি সহজেই পেয়ে গেলাম। যা ঘটেছিল তা ছিল এই রকম। গিলক্রিস্ট বিকালবেলা মাঠে লং জাম্প প্র্যাকটিস করছিলেন। যখন উনি নিজের জুতো নিয়ে ফিরছিলেন, অত্যন্ত সাবধান ছিলেন, কারণ সবাই জানে জাম্পিং জুতোর তলায় এক প্রকার স্পাইক থাকে। যখন উনি আপনার ঘরের জানলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ওনার উচ্চতার কারণে ঘরের ভিতরে সেন্টার টেবিলের দিকে দেখতে পান আর বুঝতে পারেন এগুলো হচ্ছে প্রুফ। সত্যি বলতে পেপারগুলোর কোনো প্রকার ক্ষতিই হতো না যদি না আপনার কর্মচারীটি দরজায় চাবি ঝুলিয়েই রেখে চলে যেত। সেই সুযোগে উনি ঘরে ঢুকলেন আর একবার শিওর হতে চাইলেন এগুলো সত্যিই প্রুফ কিনা। এটা ওনার কাছে মোটেই বিপজ্জনক কাজ ছিল না, কারণ কেউ দেখে নিলে বা ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলতেন প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছে। ঠিক আছে, যখন তিনি দেখলেন এগুলো সত্যিই প্রুফ, তখন তিনি প্রলোভনে পড়েছিলেন। তিনি তার জুতো টেবিলে রেখেছিলেন। আপনি জানালার কাছে চেয়ারে কি রেখেছিলেন? গিলক্রিস্ট বলে উঠল। গ্লাভস। শার্লক বিজয়ীভাবে ব্যানিস্টারের দিকে তাকালো। তিনি চেয়ারে তার দস্তানা রেখেছিলেন এবং তিনি প্রমাণগুলি শিট বাই শিট কপি করতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন প্রফেসর প্রধান গেট দিয়ে ফিরে আসবেন এবং তিনি তাকে দেখতে পাবেন। আমরা জানি তিনি পাশের গেট দিয়ে ফিরে এসেছিলেন। হঠাৎ তিনি তাকে দরজার সামনে শুনলেন। কোনো সম্ভাব্য পালানোর উপায় ছিল না। তিনি তার গ্লাভস ভুলে গিয়েছিলেন, কিন্তু তিনি তার জুতো তুলে নিয়ে বেডরুমে ঢুকে পড়েছিলেন। আপনি লক্ষ্য করেছেন টেবিলের সেই স্ক্র্যাচটি এক পাশে সামান্য, কিন্তু বেডরুমের দরজার দিকে গভীর হয়েছে। এটি নিজেই যথেষ্ট প্রমাণ দেয় যে জুতো ঠিক সেই দিকে টানা হয়েছিল এবং অপরাধী সেখানে আশ্রয় নিয়েছিলেন। স্পাইকের চারপাশের মাটি টেবিলে পড়েছিল এবং দ্বিতীয় একটি নমুনা আলগা হয়ে বেডরুমে পড়েছিল। আমি এখানে একটা কথা যোগ করব যে আমি আজ সকালে অ্যাথলেটিক মাঠে গিয়েছিলাম। দেখেছি যে জাম্পিং পিচে কালো দৃঢ় মাটি ব্যবহার করা হয় এবং এর একটি নমুনা নিয়ে এসেছি, যা কিছুটা সূক্ষ্ম ট্যান করা করাতের গুঁড়ো মেশানো ছিল, যা অ্যাথলেটকে স্লিপ হওয়া থেকে প্রতিরোধ করে সাহায্য করে। আমি কি সত্য বলছি মিস্টার গিলক্রিস্ট? হ্যাঁ স্যার, এটা সত্য। শামস চিৎকার করে বললেন, হায় ঈশ্বর, আর কি কিছু যোগ করার আছে? হ্যাঁ স্যার, আমার আছে, কিন্তু এই লজ্জাজনক সত্যি প্রকাশের ধাক্কায় সত্যি আমি হতবাক হয়ে গেছি। এখানে একটি চিঠি আছে মিস্টার সোমস, যা আমি আপনাকে দেব বলে কাল রাতে লিখেছি। আসলে তখন আমি জানতাম না যে আমার পাপ ধরা পড়েছে। এখানে এটাই আছে স্যার, আপনি দেখতে পারেন যে আমি বলেছি আমি পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিচ্ছি না। আমি রোডেশিয়ান পুলিশে একটি কমিশনের প্রস্তাব পেয়েছি এবং আমি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি। আমি সত্যি খুশি যে আপনি আপনার অন্যায় সুবিধা থেকে নিজে লাভ করার ইচ্ছা প্রকাশ করেননি, কিন্তু আপনি হঠাৎ করে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন কেন? ওই লোকটাই আমাকে সঠিক পথে চালিত করেছে। এখন বলো ব্যানিস্টার, আমার কথাগুলো থেকে তোমার বোঝা উচিত ছিল যে তুমি শুধুমাত্র এই যুবককে বের করে দিতে পারতে, কারণ তুমি কক্ষে ছিলে এবং তুমি বেরোবার সময় দরজা বন্ধ করেছিলে। তার জানলা দিয়ে পালানো অসম্ভব ছিল। তুমি কি রহস্যের শেষ পয়েন্টটি পরিষ্কার করে বলতে পারো এবং তোমার কাজের কারণগুলো বলতে পারো? এরপর ব্যানিস্টার সমস্ত ঘটনাটি আমাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করলেন। তিনি বললেন তিনি গিলক্রিস্টের বাবা স্যার জেবেস গিলক্রিস্টের কর্মী ছিলেন এবং তার পুরনো মালিকের প্রতি কর্তব্যের কারণে তার ছেলেকে সে সব সময় দেখাশোনা করত। ঘটনার দিন দ্বিতীয়বার সে যখন চাবি নিতে ফিরে আসে, ঘরে এসে সে সেখানে গিলক্রিস্টের গ্লাভস চেয়ারে দেখতে পায় এবং সেটা চিনতে পেরে চেয়ারে বসে পড়ে। সে স্নেহ পরবশ হয়ে মিস্টার শামসের থেকে তার মালিকের ছেলেকে বাঁচাতে চেয়েছিল আর তাকে সঠিক রাস্তা দেখাতে চেয়েছিল। প্রকৃতপক্ষে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সে তার মত অনুযায়ী সঠিক কাজই করেছিল।
উদ্যান সংজ্ঞা শার্লক আন্তরিকভাবে বলল, না, অবশ্যই না। আচ্ছা সোমস, আমি মনে করি আমরা আপনার ছোট সমস্যাটির সমাধান করেছি এবং বাড়িতে প্রাতরাশ আমাদের অপেক্ষা করছে। চলো ওয়াটসন। তার জন্য গিলক্রিস্ট, আমি আশা করি যে রোডেশিয়াতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। একবার হয়তো আপনি নিচে পড়েছিলেন, কিন্তু ভবিষ্যতে আমরা দেখব আপনি কত উঁচুতে উঠতে পারেন। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী অবলম্বনে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য থ্রি স্টুডেন্টস। গিলক্রিস্ট এবং শার্লক হোমসের ভূমিকায় ছিল প্রিয়াংশু, ওয়াটসনের ভূমিকায় ছিলাম আমি শুভদীপ, প্রফেসর শামসের ভূমিকায় ছিল সংগ্রাম, ব্যানিস্টারের ভূমিকায় ছিল সুবর্ণ। গল্পের ট্রান্সলেশন এবং অডিও অ্যাডাপ্টেশন সংগ্রাম পল্লে। গল্পের সাউন্ড এবং পোস্টার ডিজাইন আমি শুভদীপ। বিশেষ ধন্যবাদ নীলাঞ্জনা, পারমিতা এবং অঙ্কিতা। গল্পের সমগ্র পরিচালনায় পারমিতা মজুমদার এবং অঙ্কিতা পাণ্ডে। শেষ হলো আমাদের আজকের গল্প। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ গল্পতেই জব্দ থাকুন।